রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। শুনুন শুনুন তান্ত্রিক মশাই, শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় একদিকে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্যে বিরজা হোম করবেন না, ও বাঁচবে না, ও বাঁচবে না। কে কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না, হোম করবেন না। নমস্কার। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বিরজা হোমের অভিশাপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। জন্ম 1894 সালে ব্যারাকপুরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমরা মূলত চিনি পথের পাঁচালী স্রষ্টা হিসেবে। অবশ্য শুধু পথের পাঁচালীই নয়, তাঁর লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হল আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি এবং চাঁদের পাহাড়, যা আজও বাঙালিদের কাছে চিরস্মরণীয় এবং একটি ইতিহাস। উপন্যাস ছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক ছোট গল্প লিখেছেন, যার মধ্যে অন্যতম হল তাল নবমী, তিরলের পালা, বাক্স বদল ইত্যাদি। 1950 সালে তার মৃত্যু হয়। আমরা আজকের গল্পটি নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক ও অলৌকিক সংকলন এই বইটি থেকে। আজকের গল্প পাঠে অরিত্র রায়, সূত্রধার সুপর্ণ। তাহলে চলুন শুরু করা যাক বিরজা হোমের অভিশাপ। অনেকদিন আগেকার কথা। ভৈরব চক্রবর্তীর মুখে গল্পটা শোনে। রোয়ালে কদরপুর, খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক। সবে সবে কলেজ পাশ করে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। তিনি কিন্তু এক প্রহর ধরে জপার্ণিক করতেন। শূদ্রযাজক ব্রাহ্মণের জলস্পর্শ পর্যন্ত করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন, টিকিতে গাঁদা ফুলও বাঁধতেন, কিন্তু সেটা দুপুরের পরে। সপাক ছাড়া কারোর বাড়িতে কারোর হাতে কোনোদিনও খেতেনও না। শিষ্য করতে তিনি নারাজ ছিলেন। বলতেন, শিষ্যদের কাছ থেকে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, চক্রবর্তী মশাই ভালো সংস্কৃতও কিন্তু জানতেন, কিন্তু কোনোদিন কোনো স্কুলে পাণ্ডিত্য করেননি। ওগুলো তার একদম অপছন্দ ছিল। ওতে নাকি গভর্নমেন্টের বৃত্তির উপরে বড় মন চলে যায়। তারপরে যা হয় আর কি, ইন্সপেক্টরের খোসামত করা, এইসব তিনি একদমই পছন্দ করতেন না। তবে হ্যাঁ, দুটো ছাত্রকে কিন্তু তিনি বাড়িতে রেখে ব্যাকরণ শেখাতেন এবং তাদের সকল ভরণ পোষণের দায়িত্বও তিনি নিতেন। বর্ষা সেবার নামবে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পর্যন্ত পাচ্ছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে।
এই আনুমানিক বেলা 3টে। স্কুল সবে সবে খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদের উস্কানি তাতে 12 আনা। হেডমাস্টার মশাই অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু, ইতিহাসের মাস্টার, গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, মেঘ করেছে। মুরলী মুখুজ্জে। এই নামেই তিনি ও অঞ্চলে ছাত্রদের মধ্যে কুখ্যাতই বলতে পারেন। গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? মানে বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে। আসলে স্কুলের ছুটিটা দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূর যাবে, অনেকে ছাতি আনেনি, তাই আর কি। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এত আত্মপ্রত্যয়ের সুরে এ কথা বলতে দ্বিধা করতে বোধ হয়, কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বলছি, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে বলে তো মনে হচ্ছে। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে দাঁত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠছিলাম। মুরলী মুখুজ্জের নিঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে না। মুরলী মুখুজ্জে বললেন, দাঁত মেঘা। মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্ট্রাস্ট্র্যাটোস মেঘে, যাকে বলে শীট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পুরো। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-র মধ্যে মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও একটা ঘন চাদরে। তারপর স্কুল ছুটি হওয়ার ওই সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামল। পুরো 2 ঘন্টা ধরে খাল, বিল, নদী, নালা সব কিছু ভেসে গেল। একেবারে রাম বৃষ্টি হলো। তারপরে আনুমানিক ওই বিকেল 5:30 নাগাদ আকাশটা ধরল। ছেলেরা তখন স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে, সবাই আটকেই পড়েছিল। গোপীবাবু জয়গর্বে উৎফুল্লিত হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন স্যার, বলেছিলাম না বৃষ্টি হবে। তখন ছুটি দিলে আর এমনটা হতো না। এমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গেজেটে, বুঝলেন? সেটা আবার কি স্যার? এলিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে এলিস থ্রু লুকিং গ্যাসের পরীক্ষা। এই আর কি, পড়ে দেখুন, বুঝবেন আশা করি। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে খুব খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি তিনি স্বয়ং দাঁড়িয়ে। খুব খুশি মনে আমাকে ডেকে বললেন, কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? নমস্কার চক্রবর্তী মশাই। হ্যাঁ, তা অবশ্য হলো। হবে না? আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকে হতে হবে। বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে। গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে বসলেন, লাগে তাক আর না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন,
মাস্টার বাবুরা, আসুন আসুন দুজনে আমার বাড়ি, দেখে যান সবকিছু নিজের চোখে। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা আজকে খুব ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন ধরে টানা গুমোট গরমে রাত্রিরে ঘুম পর্যন্ত হয়নি। গোপীবাবু কেবল বলছিল, আজ খুব ঘুম হবে, কি বলেন ননিবাবু? নিশ্চয়ই। চক্রবর্তী মশাই আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনে কুণ্ড বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো, পূর্ণপাত্রে সিদে সাজানো, তামার টাটে নারায়ণশিলা, সিঁদুর, বেলপাতা কিন্তু আবার বড় থালায় সাজানো। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন দেখলেন মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন তো? তা ঠাকুরমশাই, আপনি অলৌকিকে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা অপদেবতাদের কাণ্ড দেখেছি যে কত। পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময় তা বলুন না দু একটা ঘটনা। এই বাদলার দিনে একটু গল্প না হলে জমে, কি বলেন ননিবাবু? অবশ্যই। না, সেই সব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি, সেইটাই বলি। তার আগে একটু চা হয়ে যাক। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারদিক। ঝড় উঠল, খুব ঠান্ডা হাওয়া। ঝরঝর করে পাকা জাম পড়তে লাগলো ওই চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছ থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। ঠিক তখনই আমাদের জন্য চা এলো। আমি গোপীবাবু কেউই ওই ছাতি নিয়ে বেরোইনি, সুতরাং আমাদের বাইরে ভেজার কোনো প্রশ্নই নেই। বেশ জাকিয়ে গল্প শুনতে বসলাম চক্রবর্তী মশাইয়ের মাটির দাওয়ায় মাদুরের ওপরে। চক্রবর্তী মশাই আমাদের চা দিয়ে তামাক সাজিয়ে নিয়ে বসলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর বেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণাহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজপাড়াকা। ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। আচ্ছা, গ্রামের নাম কি? সাতবেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছালাম বিকালে। খুব বন জঙ্গল। গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে, সেখানে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে। প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময়ে আমাদের জন্য চক্রবর্তী মশাইয়ের বড় মেয়ে শৈল চাল ভাজা আর ছোলা ভাজা তেল নুন মাখিয়ে নিয়ে এলো। চক্রবর্তী মশাই অবশ্য বিপত্নিক। তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে অবশ্য চক্রবর্তী মশাই নিজের হাতেই রান্না করে খান। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম।
চক্রবর্তী মশাই আমাদের সঙ্গে শুরু করলেন। এখনো দিব্যি দাঁতের জোর। এই বয়সেও চাল ভাজা আর ছোলা ভাজা এমনভাবে চিবিয়ে খাচ্ছেন, তা দেখে মনে হচ্ছে তার দাঁত কিন্তু বহু দিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটাসোটা ছিল, বোঝা যায়। গলায় একরাশ মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার সে পাশ ফিরলে। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, ঠাকুরমশাই, আপনি আশীর্বাদ করুন আমার মেয়েটিকে। পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। এই কি হলো, কি হলো, কি হলো? এই কর্তা পড়ে গেছে। এই তোরা কে কোথায় আছিস? এই কি করে? এই ধর ধর, তুলে ধর, তুলে ধর। শুয়ে দে, শুয়ে দে, কর্তাকে শুয়ে দে, মনে শরীর খারাপ হয়েছে। শুয়ে দে তাড়াতাড়ি, ধর ধর ধর। কিছু সেখানে নেই, না একটা কলার খোসা, না কিছু। লোকটি পড়লো কি করে? মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যেন মনে হচ্ছে। তবে কি হোমে বসবো না? সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল কে যেন বলছে, শুনুন, শুনুন তান্ত্রিক মশাই, শুনুন। দুবার কানে গেল কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দৌড়ের গোড়ায় একদিকে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্যে বিরজা হোম করবেন না, ও বাঁচবে না, ও বাঁচবে না। কে? কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না, হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কোত্থেকে? আমার খানিকটা রাগও হলো।
আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজলে গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। ঠাকুর মশাই, অনেক রাত হলো, আহারের ব্যবস্থা করে দিই। এইবার আমরা গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা পুরনো কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনে। রান্না করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আঙট কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একলা নেই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রাম নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুক ঠুক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছি, ওই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। এই গাছ ওটা। সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। ওই তখন নজরে পড়েনি তো। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কিরকম তাল গাছ? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ ওটা কোনোভাবেই হতে পারে না। অমন অদ্ভুত দর্শন তাল গাছ হতে পারে না। এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাটকায় অসুর কিংবা দৈত্যের মতো অপছায়া। তার তত বড় হাত পা, সেই মাপে। মাথা একটা জ্বালার মতো, চোখ দুটো আগুনের মতো রাঙা। আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। ভালো করে চেয়ে দেখলাম। দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি আমি ভুল দেখছি? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো
হাতে ঠেঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়, কারণ ওই জিপটার নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, আর নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। এই বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে ওই জিপটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি হলপ করে বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেত না পরদিন। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, ওর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আরেকবার চোখ রগড়ালাম, না কিছুই নেই। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রোগী মেয়েটি মারা গিয়েছে। বলেন কি, তক্ষুনি? হ্যাঁ, তখনই। কিন্তু এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। এবার বিশ্বাস করুন বা না করুন, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয় মাঝে মাঝে, যেন সেই ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির কণ্ঠস্বর আমার কানে বেজেই চলেছে। বিদ্রুপের ভঙ্গিতে আমাকে উদ্দেশ্য করে সে যেন বলছে, ভেবেছিলিস কি তুই আমাকে হারিয়ে দিবি? আমাকে ধ্বংস করবি? তুই হোম শুরু করার আগের রাতে আমি ওই মেয়েটাকে হত্যা করেছি। তোকে কিছু করতে না পারলেও আমি তোকে তোর কার্যসিদ্ধি করতে দেইনি। তোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তুই হেরেছিস। আমি জিতেছি। তুই হেরেছিস, আমি জিতেছি। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বিরজা হোমের অভিশাপ। গল্প পাঠ এবং ননির ভূমিকায় অরিত্র রায়, মুরলী মুখুজ্জের চরিত্রে শ্রীযুক্ত রাজ চট্টোপাধ্যায়, ভৈরবতান্ত্রিকের চরিত্রে সুজয় সেনগুপ্ত, গৃহস্বামী পার্থপ্রতিম ভট্টাচার্য, মেয়ের চরিত্রে মৌমিতা, অপদেবী পৃথা, গোপীবাবুর চরিত্রে আবহ সঙ্গীত এবং বিশেষ সহযোগিতায় আমি সুপর্ণ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সিদ্ধার্থ। সমবেত কণ্ঠে সুজয়, সুপর্ণ, সুমন এবং সিদ্ধার্থ। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বিরজা হোমের অভিশাপ। আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট। আজকের মতন শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।